আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। মার্কিন বাণিজ্য দফতরের নেতৃত্ব দেওয়ার জন্য বিলিয়নিয়ার হাওয়ার্ড লুটনিকের নাম ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। চীন লুটনিককে তেমন ভালো করে চেনে না, কিন্তু তার হাতেই হয়তো আমেরিকার বাণিজ্য নীতি নির্ধারিত হবে। ডোনাল্ড ট্রাম্প তার নাম ঘোষণার পর থেকেই চীনা বিনিয়োগকারী আর নীতি পর্যবেক্ষকরা লুটনিকের ব্যাপারে তথ্য খুঁজে বেড়াচ্ছেন। তারা বুঝতে চাচ্ছেন ট্রাম্প যে 60% শুল্কের প্রস্তাব করেছেন, লুটনিক সব চীনা পণ্যের উপর এই শুল্ক চাপিয়ে দেবেন কিনা। তাদের উদ্বেগ বেড়ে যাওয়ার কারণ হল 25শে নভেম্বর ট্রাম্প বলেছেন অফিসে বসার প্রথম দিনে তিনি চীনা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক বসাবেন। এর পরিমাণ পরে আরও বাড়বে বলে আশঙ্কাও রয়েছে। আর সেই কারণেই ট্রাম্পের আঘাত মোকাবেলার জন্য তৈরি হচ্ছে চীন। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। হাওয়ার্ড লুটনিক ছাড়া ট্রাম্পের অন্য সহযোগীদের মোটামুটি চেনা যায়। পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন মার্কো রুবিও। রুবিও আমেরিকান স্টক এক্সচেঞ্জের তালিকা থেকে চীনা ফার্মগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়ালটজকে বাছাই করেছেন ট্রাম্প। বেইজিং শীতকালীন অলিম্পিক বয়কট করেছিলেন তিনি। নতুন বাণিজ্য প্রতিনিধি হচ্ছেন জেমিসন গ্রিয়ার। চীনের বিরুদ্ধে ট্রাম্পের প্রথম দফার বাণিজ্য যুদ্ধে গ্রিয়ার ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরকম কট্টর ব্যক্তিদের নাম ঘোষণার পর চীনের কর্মকর্তারা অনেকটাই চুপ করে গেছেন। কিন্তু বেইজিং বাণিজ্য আলোচনার জন্য কি সমীকরণ মেনে এগোবে সেগুলো সামনে আসতে শুরু করেছে। 16 নভেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে কিছু সীমারেখা টেনে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মূল কথা হলো, কোনো আলোচনায় কমিউনিস্ট পার্টির শাসন বা তাইওয়ানের ওপর চীনের দাবির বিষয় নিয়ে কোনো দর কষাকষি হবে না। অ্যালুমিনিয়াম ও কপারের ওপর কর ছাড় ছিল, 1 ডিসেম্বর সেটাও শেষ হয়েছে। ব্যাটারি এবং ফটোভোল্টেক পণ্যের কর 13% থেকে কমিয়ে 9% হয়েছে। এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ। গত বছর জুনে চীন দাবি করেছে কৃত্রিম স্বল্প মূল্যে তাদের ব্যাটারি আর সোলার পণ্য রফতানির দাবি ঠিক নয়। একই সাথে চীনের কর্মকর্তারা বাকি বিশ্বের সাথেও বাণিজ্য বাড়াতে চায়। চীনের বাণিজ্য মন্ত্রণালয় 19 নভেম্বর বলেছিল তারা চীন ফার্মগুলোর জন্য রফতানি পুঁজি ও ইন্স্যুরেন্স বাড়াবে, তাদেরকে লজিস্টিক্স সহায়তাও দেবে। যেসব দেশকে স্বল্পমেয়াদী ব্যবসায়িক ভিসা দেওয়া হয় সেই তালিকা আরও বড় করতে চায় মন্ত্রণালয়। যেসব কোম্পানি বিদেশি বাণিজ্যের ক্ষেত্রে অগ্রহণযোগ্য বিধিনিষেধ মোকাবেলা করছে তাদেরকে সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। বিশ্বের দরিদ্র কিছু দেশ থেকে আমদানির ওপর শুল্ক বাতিল করারও ঘোষণা দেওয়া হয়েছে। যেসব কোম্পানি চীনা ফার্মগুলোকে পণ্য প্রক্রিয়াজাতে সাহায্য করছে অথবা তৃতীয় কোনো দেশের মাধ্যমে আমদানি করছে, সেই কোম্পানিগুলোকে ধরতে পারেন ট্রাম্প। মেক্সিকো আর ভিয়েতনাম থেকে রপ্তানির উপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। সে কারণেই ইন্দোনেশিয়া ও লাওসে সোলার ফার্ম স্থাপন করা হয়েছে। ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ছোট ছোট কোম্পানিগুলোর পণ্য বিক্রির জন্য চীনের স্থানীয় সরকারগুলো বিভিন্ন সার্ভিস সেন্টার চালু করেছে। মধ্য এশিয়ার সাথে বাণিজ্য বাড়াতে স্কিল জোন, ই কমার্স পাইলট জোন প্রতিষ্ঠার জন্য কাজ করছে সাংহাই। 2018 সালে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরুর পর থেকে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দ্বিগুণের বেশি বেড়ে $820 বিলিয়ন হয়েছে। যদিও আমেরিকার সাথে চীনের বাণিজ্য উদ্বৃত্ত $340 বিলিয়ন স্থির আছে। গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিক্স বলেছে, ট্রাম্প যদি শুল্ক সীমিত মাত্রায় বাড়িয়ে কোনো চুক্তি করে তাহলে 2027 থেকে 2029 সালের মধ্যে চীনের জিডিপি প্রবৃদ্ধি হয়তো 0.4% মতো কমতে পারে। বেইজিং ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CF40 রিসার্চ বলেছে 10 থেকে 20% শুল্ক আরোপ করা হলে পরের বছর চীনের রফতানি প্রবৃদ্ধি 1.5% কমতে পারে। ট্রাম্প যদি 60% শুল্ক চাপিয়ে দেয় তাহলে পরের বছর চীনের রফতানি 6.5% কমে যাবে। এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে চীনের অর্থনীতির ওপর। প্রশ্ন হলো, চীন এখানে কি পাল্টা পদক্ষেপ নেবে? প্রথম ধাপের বাণিজ্য যুদ্ধে বেইজিং আমেরিকার পণ্যের ওপর পাল্টা শুল্ক দিয়েছিল, কিন্তু সেই কৌশলে যথেষ্ট কাজ হয়নি। কারণ চীন যতটা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, যুক্তরাষ্ট্র চীনের ওপর ততটা নির্ভরশীল নয়। কেউ কেউ বলছেন চীন তাদের মুদ্রার মান কমিয়ে আনতে পারে, এতে চীনা পণ্য সহজলভ্য হতে পারে।
কিন্তু ইউয়ানের দাম বেশি কমে গেলে পুঁজিবাজারের ঝুঁকি তৈরি হবে। চীনের বাণিজ্য বিশেষজ্ঞরা আশা করছেন আমেরিকার চাপ মোকাবেলার জন্য চীন বরং অভ্যন্তরীণ নীতির দিকে নজর দেবে। প্রভাবশালী অর্থনীতিবিদ লিয়ান পিং পরামর্শ দিয়েছেন, আমেরিকার অর্থনৈতিক হামলা থেকে বাঁচার জন্য চীন যাতে বেতন বাড়িয়ে দিয়ে ভোক্তাদের চাহিদার মাত্রা বাড়ায়। তিনি মনে করেন, নিজের শরীর শক্তিশালী আর সুস্থ থাকলে কেবল বাইরের আঘাত মোকাবেলা সম্ভব। চীনের পরিকল্পনায় এটা থাকতে পারে, কারণ চীনা অর্থনীতির উদ্বেগ মোকাবেলায় ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। ট্রাম্প নির্বাচিত হওয়ায় সাংহাইয়ের ব্যাংকাররাও উদযাপন করছেন, কারণ তারা মনে করছেন সরকার ব্যয় বাড়াবে। ট্রাম্পের চীন নীতির মধ্যে শুল্ক ছাড়াও অন্য বিষয়ও আছে। আমেরিকা আর চীন এখনও প্রযুক্তি যুদ্ধে লিপ্ত। ট্রাম্পই যুদ্ধটা শুরু করেছিলেন, বাইডেনও সেটাকে আরও বাড়িয়ে দিয়েছেন, যেটা কমার কোনো লক্ষণই নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপসের মতো অগ্রসর প্রযুক্তির জন্য যেসব দেশ থেকে কাঁচামাল নেওয়া হয় সেই তালিকা থেকে চীনকে ছেঁটে ফেলার চেষ্টা করেছেন জো বাইডেন। বাণিজ্য অধিদপ্তরের তালিকায় শত শত চীনা ফার্মকে যুক্ত করা হয়েছে, তাদের সাথে আমেরিকানদের লেনদেন সীমিত করে ফেলা হয়েছে। অক্টোবরে মার্কিন ট্রেজারি বড় ধরনের বাণিজ্য নিয়ন্ত্রণ আইন করেছে। এই আইনের কারণে অধিকাংশ আমেরিকান চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিনিয়োগ করতে পারবে না। কোন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ফার্ম চীনের কাছে বিক্রি করতে পারবে সেটাও ঠিক করে দিয়েছে বাইডেন প্রশাসন। ট্রাম্প এটাকে আরও কঠোর করতে পারেন। অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা OFACর দিকে থেকেও চীনা ফার্মগুলোর ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। এই ধরনের নিষেধাজ্ঞা আসলে চীনা ফার্মগুলো ডলার ব্যবহার করতে পারবে না। কোনো চীনা ব্যাংকের ওপর OFAC নিষেধাজ্ঞা দেয়া হলে তারা অন্য ব্যাংকের সাথে ডলার লেনদেন করতে পারবে না। এতে ব্যাংকের অস্তিত্বই হুমকিতে পড়বে। এ পর্যন্ত বিভিন্নভাবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু রুবিও ও ওয়ার্ল্ডসের মতো ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার অর্থ হল এই পদক্ষেপগুলো এখন ঘন ঘন নেওয়া হবে। এইসব হামলা এড়ানোর সুযোগ চীনের খুব বেশি নেই। চীনকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সেমিকন্ডাক্টর শিল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। এতে চিপ তৈরির পদ্ধতিতে কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু শক্তিশালী চিপ এখনও তারা তৈরি করতে পারে না। দেশীয় উৎস থেকে চাহিদার মাত্র 15% চিপ সংগ্রহ করে তারা। তাছাড়া চীন এখনও ডলার ভিত্তিক অর্থ ব্যবস্থার উপর নির্ভরশীল। গত 2 বছরে ইউয়ানের ব্যবহার বেড়েছে, কিন্তু অধিকাংশ পক্ষ এখনও সুইফট ব্যবহার করছে, যেটা আমেরিকার প্রভাবের অধীন। যদি যুক্তরাষ্ট্র শক্ত পদক্ষেপ নেয় বা চীনের দেয়া সীমা অতিক্রম করে, তাহলে প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো প্রতিশোধ নিতে পারেন। 1 ডিসেম্বর চীন দ্বৈত ব্যবহার্য পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণের নীতিমালা করেছে। সামরিক ব্যবহারের জন্য কিছু পণ্যের তালিকা করেছে তারা, যেগুলোর উপর রপ্তানি বিধিনিষেধ দেওয়া হয়েছে। সময় আসলে এই ধরনের খনিজের রপ্তানি আটকে দিতে পারে চীন। এর মধ্যে রয়েছে গ্যালিয়াম ও জার্মানিয়ামের মতো খনিজ, যেগুলো উচ্চ প্রযুক্তির জন্য দরকারি। এগুলো উৎপাদনের শীর্ষে আছে রিপাবলিক অফ চায়না। চাপ বাড়ানোর জন্য দেশীয় শিল্পকে বাঁচিয়ে আরও কিছু জিনিসের উপরও রপ্তানি বিধিনিষেধ দিতে পারে চীনের নিয়ন্ত্রক সংস্থা। ফার্মাসিউটিক্যাল ফার্মগুলো কিছু অ্যান্টিবডি ব্যবহার করে, যেগুলো কেবল চীনই রপ্তানি করে। এটাকেও সম্ভাব্য তালিকায় নিতে পারে চীন। চীন কী ধরনের ক্ষতি করার সামর্থ্য রাখে সেগুলোর তালিকা করছে চীনা নিয়ন্ত্রক সংস্থা। গত মাসে চীন অ্যান্টি ফরেন স্যাংশনস ল নামে নতুন আইন করেছে। এই আইনের অধীনে আমেরিকার সবচেয়ে বড় ড্রোন নির্মাতা স্কাইডিও আর চীনের ব্যাটারি কিনতে পারবে না, কারণ তারা তাইওয়ানের কাছে ড্রোন বিক্রি করছে। আমেরিকার কয়েক ডজন কোম্পানি চীনের তৈরি সরঞ্জাম ব্যবহার করে, তারাও এই আইনের আওতায় পড়তে পারে। চীনে যেসব আমেরিকান কোম্পানি আছে তাদের উপরও আঘাত আসতে পারে। অক্টোবর মাসে আমেরিকান প্রযুক্তি কোম্পানি ইন্টেলের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে চীনের একটি শিল্প সংস্থা। ইন্টেলের চিপসে নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে অভিযোগ ওঠার পর তারা এই দাবি জানায়। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি তাদের অনির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তালিকা থেকে PVH এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। টমি হিলফিগারের মতো আমেরিকান বিভিন্ন ব্র্যান্ডের মালিক এই PVH উইঘুরদের ব্যাপারে আমেরিকান নীতিকে সমর্থন করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমেরিকার উইঘুর ফোর্সড লিভার প্রিভেনশন অ্যাক্টের অধীনে জিনজিয়াংয়ে উৎপাদিত তুলা ব্যবহার করা যাবে না। এই আইন প্রণয়নের পেছনে মূল ব্যক্তি ছিলেন রুবিও। সেই রুবিও পররাষ্ট্রমন্ত্রী হলে চীনের সাথে আরও অনেক সংঘাতে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র। এমনকি চীনের বেঁধে দেওয়া সীমারেখা পুরোপুরি অগ্রাহ্য করতে পারে ওয়াশিংটন। প্রেসিডেন্ট শি বাণিজ্য নিয়ে ট্রাম্পের সাথে কথা বলতে প্রস্তুত। এর বাইরে কিছু করতে গেলে পরিস্থিতির নিয়ন্ত্রণ খুব দ্রুত আয়ত্তের বাইরে চলে যেতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।